সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের সর্বপ্রথম ডিজিটাল এফএম নিউজ স্টেশন রেডিও ধ্বনি 91.2 এফএম। আমি শেগুফতা চলে এসেছি দুপুরে আমার এই শো জব হান্ট নিয়ে, এবং আমার সাথে আজকে বসে আছেন এক ঝাঁক তরুণ যারা আজকে আপনাদেরকে জানাবেন তাদের ক্যারিয়ার গড়ার অনেক খুঁটিনাটি বিষয়, আপনাদের জন্য প্রয়োজনীয় যেসব ব্যাপারগুলো সেগুলো আমরা প্রতি সপ্তাহেই জব হান্ট থেকে জেনে থাকি। আজকে যিনি আছেন তিনি একজন বিশেষ একজন অতিথি, এই জন্য যে আপনারা এই পর্যন্ত আমার যতগুলো শো শুনেছেন সেই শোগুলোতে আপনাদেরকে আমি যা জানিয়েছি তার থেকে একটু ভিন্ন ধরনের কিছু জানাবো। এবং আমার সাথে আজকে এখানে আমার স্টুডিওতে উপস্থিত আছেন সুশান্ত পাল, যিনি 30তম বিসিএস এ প্রথম স্থান অধিকার করেছিলেন এবং তিনি এখন সহকারী কমিশনার হিসেবে কর্মরত আছেন কাস্টম ভ্যাট অ্যান্ড এক্সাইজ খুলনা ডিভিশনে। তার কাছ থেকে তার পরিচয় জেনে নেব। এবং আমার এখানে আরো উপস্থিত আছেন আরিফুর রহমান লিখন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সম্পাদক। উপস্থিত আছেন SM ইমরান, প্রধান সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার। এবং আরো উপস্থিত আছেন মাহবুব হাসান। এই চারজন তরুণকে নিয়ে আজকে আমার এই আড্ডা হবে জব হান্টের। আমরা তরুণদের চোখে দেখব যে কাজের জায়গাটা, যারা পড়াশোনা করছেন বা যারা কাজ খুঁজছেন, যারা কাজে অলরেডি আছেন এখন, তারা কিরকম করে আপনাদের এই কর্মযজ্ঞের যে জায়গাটা সেটাকে আরো বেশি সুবিস্তৃত করতে পারবেন এবং প্রস্তুতিটা আরো ভালো করে নিতে পারবেন সেই বিষয়টি। তো চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আমার অতিথিদের কাছ থেকে তাদের নিজ নিজ পরিচয় আমি বিস্তারিতভাবে জেনে নিতে চাই। চলে যাচ্ছি সুশান্ত পালের কাছে। আপনাকে এবং আপনাদের সবাইকে রেডিও ধ্বনির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সুশান্ত পাল, আমি যতটুকু শুনেছি যে আপনি 30তম বিসিএস এ প্রথম স্থান অধিকার করেছিলেন, তো বিস্তারিতভাবে রেডিও ধ্বনির শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন। রেডিও ধ্বনিতে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ আমাকে। আর কথা তো হবে, 1 ঘন্টায় কথা হবে। আমি সুশান্ত, চাকরি করছি, সরকারি চাকরি করছি, 30তম ব্যাচের আমি। এই তো 30তম বিসিএস আপনি প্রথম স্থান অধিকার করেছিলেন যতটুকু আমি জানি। তো সেই সম্পর্কে জানতে চাচ্ছি যে ওই জায়গাটাতে যখন আপনি এই কাজটি আপনি করেছেন, সেই জায়গাটিতে নিশ্চয়ই আপনার অনেক বেশি প্রস্তুতির ব্যাপার ছিল, বা ওই সময়কার কথাটা জানতে চাচ্ছি যে এই সময়টাতে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলেন। হ্যাঁ, প্রিপারেশন তো লাগেই, প্রিপারেশনের ব্যাপার ছিল। তো এই প্রিপারেশনটা ছিল অনেক দিনেরই প্রিপারেশন ছিল। ওই সময়টাতে আমি মানে যেটা জানতাম বেশি করে সেটা হচ্ছে আসলে কিভাবে পড়াশোনাটা করতে হবে। পড়াশোনা সবাই করতে পারে, পড়াশোনা করাটা সমস্যা না, কিন্তু কিভাবে পড়াশোনা করতে হবে এবং কি কি পড়াশোনা করতে হবে না, কি কি পড়াশোনা করতে হবে না, এটা বেশি ইম্পর্টেন্ট। কি কি মাথায় নেওয়া যাবে না ওই সময়টাতে, কি কি মাথায় নেওয়া যাবে না এবং কোন কোন বিষয়গুলো আসলে পড়ার দরকার নেই, এটা বেশি ইম্পর্টেন্ট। আর এই ব্যাপারগুলো মাথায় রেখে খুব বেশি পড়াশোনা করেছিলাম। আমি আসলে পড়াশোনা না করে চাকরি পাওয়াদের দলের না, পড়াশোনা করতে হয়েছে অনেক। আসলে আপনি যে জায়গাটিতে আছেন সেই জায়গাটিতে চাকরি পাওয়া সম্ভব না। আমার শ্রোতাদের ছোট করে একটু বলে দিতে চাই যে আপনারা যারা আমার সঙ্গে যোগ দিতে চান এবং আমার আজকের অতিথিদের প্রশ্ন করতে চান, তারা বরাবরের মতো তাদের জন্য সেই সুযোগ থাকছে। চলে যান আপনাদের মোবাইলের মেসেজ অপশনে, গিয়ে টাইপ করুন আরডি, তারপর একটি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, তারপর একটি স্পেস দিয়ে লিখুন আপনার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে আপনার প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে। আর কিছুক্ষণ পরেই ফেসবুকে পোস্ট চলে যাবে। চলে যান www.facebook.com/radiodhoni91.2 FM। চলে যাচ্ছি আমার অতিথিদের কাছে। বিশেষ করে আজকে সুশান্ত পাল এখানে উপস্থিত আছেন, যারা বিসিএস এর জন্য পড়াশোনা করছেন এবং চেষ্টা করছেন যে সরকারের সর্বোচ্চ এই চাকরিটিতে নিজের একটি স্থান করে নেওয়ার। তাদের জন্য কিছু ইনফরমেশন আমি তার কাছ থেকে বের করে আনার চেষ্টা করব। একটু জানতে চাইছি আপনার কাছে যে অনেক স্টুডেন্ট আছেন যারা পড়াশোনা করে তাদের একটা লক্ষ্য থাকে যে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটা জায়গায় তারা যাবে। তো তাদের জন্য শুরু থেকে কিছু প্রস্তুতির ব্যাপার থাকে, সেই প্রস্তুতিটা কি হতে পারে, মানে মূল কি কি জিনিস তাকে লক্ষ্য রাখতে হবে? মাথায় রাখতে হবে বেসিকটা খুব ভালো হতে হবে, বেসিকটা ক্লিয়ার হতে হবে। আর বেসিকটা ক্লিয়ার করার জন্য অনেকগুলো বিষয়, যেমন ম্যাথস, ইংলিশ, এগুলো একটু আগে থেকে দেখতে হবে। ওটার জন্য কিছু গ্রাউন্ড ওয়ার্ক দরকার আছে, যেমন গ্রামারের বেসিকটা ভালো হতে হবে, ইংলিশ লিখতে জানতে হবে, ম্যাথস যেন খুব দ্রুত সলভ করতে পারে সেটা মাথায় রাখতে হবে। তো আগে থেকে একটু পরিশ্রম করতে হবে, খাটতে হবে। সেক্ষেত্রে যারা টিউশনি করে, টিউশনি করার ব্যাপারটা খুব কাজে লাগে, বিশেষ করে বাংলা, ইংরেজি, এরপর ম্যাথস, বিজ্ঞান, এই 4টা বিষয় খুব কাজে লাগে। আগে যারা স্টুডেন্ট পড়ান এটা খুব কাজে লাগে, আর এই ব্যাপারগুলো কাজে লাগে আর কি। আচ্ছা, এটা তো গেল বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি, কিন্তু তার আগে যখন একজন স্টুডেন্ট এটা ডিসাইড করবে যে আমি বিসিএস এ উত্তীর্ণ হয়ে একটা সরকারি চাকরিতে জয়েন করব,
তো তার জন্য একদম শুরু থেকে আমি বলতে চাচ্ছি যে যখন স্কুল পর্যায়ে থেকে হয়তো তার একটা প্রস্তুতির ব্যাপার থাকে, কারণ সেই রেজাল্টগুলো কোথাও না কোথাও গিয়ে আপনাকে বিসিএস এর পরীক্ষাতে একটা প্রভাব রাখে। তো সেই জায়গাটা থেকে মা বাবারা কি করতে পারেন? এখন যে কোনো বিষয়ে স্কিল, হ্যাঁ, যেটাকে আমরা স্কিল বলি, যে যেটা ভেতর থেকে আসে, অটোমেটিক্যালি আসে, সাবকনশিয়াসলি আসে, এই প্রিপারেশনটা আসলে একদিনের না, এটা অনেক আগে থেকে। গার্জিয়ানরা যেটা করতে পারেন সেটা হচ্ছে যাতে জানার জন্য পড়ে একটা জিনিস, যেন প্রথম থেকে যখন একটা স্টুডেন্ট ক্লাস 9-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, আমার কাছে মনে হয় প্রায় সময় যে এইচএসসির পরে আমি বেসিক্যালি কেমন কোনো পড়াশোনা করি নাই, আমি আজকের তারিখ পর্যন্ত চলছি হচ্ছে এইচএসসিতে যা পড়াশোনা করেছিলাম সেটার উপরেই চলছি আর কি। তো এইচএসসি পর্যন্ত একটা স্টুডেন্টের বেসিকটা খুব সলিড হওয়া দরকার আমি মনে করি। ওই সময় খুব ভালো করে বুঝে পড়া দরকার, শুধু পরীক্ষায় ভালো করার জন্য না, যে মানে জিনিসটা জানার জন্য, বোঝার জন্য। আর যে কোনো ব্যাপারে স্কিল অর্জন করতে হলে মিনিমাম 10,000 আওয়ার্স লাগে, যারা মানে বিজ্ঞানীরা বলেন যে 10,000 আওয়ার্স লাগে, গবেষণা বলা, ইটস এ গেম অফ 10,000 আওয়ার্স। তো এখন এই মানে এটার মানে হলো এই, যখন আমাদের আসলে বেসিকটা ক্লিয়ার করার সময় থাকে আপ টু এইচএসসি বিশেষ করে, তো ওই সময় যার বেসিকটা খুব সলিড হয়, এরপর অনার্সে যদি সে আর 10টা স্টুডেন্টের মতো পড়াশোনা করে, কিন্তু ওই পুরোনো জিনিসগুলো খুব কাজে লাগে। তো আমাদের গার্জিয়ানরা খুব ভালো হয় যদি তাদের ছেলে মেয়েদেরকে এইচএসসি পর্যন্ত যেন কোনো ফাঁকি দেওয়ার সুযোগ না থাকে, সেটা যেন খেয়াল রাখেন, তাহলে ভালো হবে। তাহলে এই জিনিসটা একেবারেই শুরু থেকেই শুরু হয়, বলা যায় স্কুল থেকে, যখন স্কুলের প্রথম দিনগুলো থেকেই আসলে শুরু হয়, তারপর এইচএসসি পর্যন্ত চলে, তখন পর্যন্ত যদি একটা ভালো গাইডেন্স দেওয়া যায়, একটা ভালো বেস তৈরি করে দেওয়া যায়, তাহলে একটা স্টুডেন্টের, এবং তখন আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এইচএসসি পর্যন্ত কাজের যে পড়াগুলো, যেগুলো আমাদের একাডেমিক পড়াশোনা, তো কাজের পড়াগুলো যতটুকু পরবর্তীতে কাজে লাগে তার চাইতে বেশি কাজে লাগে অকাজের পড়াগুলো, যেগুলো আমাদের হয়তো বা পরীক্ষায় লিখতে হয় না, কিন্তু নিজেকে এনরিচ করার জন্য কাজে লাগে। এবং অনেক ক্ষেত্রে সেগুলো হয়তো অভিভাবকেরা বন্ধ করে দেন এই ভেবে যে মূল পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। দ্যাটস নেভার এ গুড আইডিয়া, আসলে ওটা কোনো ভালো আইডিয়া না। তো আমার কাছে মনে হয় মূল পড়াশোনা ঠিক রেখে কেউ যদি ওই সময় কিছু গল্পের বই পড়ে, কেউ যদি ওই সময় কিছু বাড়তি কিছু পড়াশোনা করে নেয়, যেমন আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ কেউ যদি ওই সময় ইংলিশ গ্রামারের কিছু আপডেটেড বই পড়ে নেয়, কেউ যদি সাপোজ লিভিং ইংলিশ স্ট্রাকচার এটা যদি সলভ করে ওই সময়টাতে, এটা হয়তো কোথাও কাজে লাগবে না, কিন্তু এই যে বললাম যখন চাকরির ফিল্ডে নামে তখন কিন্তু পুরনো যে বেসিকগুলো, সেই বেসিকগুলো খুব বেশি কাজে লাগে। ওই জন্য আপ টু এইচএসসি গার্জিয়ানদের এ ব্যাপারে খুব কনসিয়াস থাকা দরকার যে আমার ছেলে মেয়ে যেন কাজের পড়া যতটুকু পড়ছে অকাজের পড়াও যেন পড়ে। এখন তো পাবলিক পরীক্ষায় ভালো রেজাল্ট না করাটা কঠিন হয়ে গেছে, তো এখন ওই জন্য ভালো রেজাল্ট হবেই, এর পাশাপাশি একটু অকাজের পড়া যেন পড়ে ফেলে আর কি, এটা খুব কাজে লাগে পরবর্তীতে। আচ্ছা, এই প্রসঙ্গটাতে পরে আসবো, তবে তার আগে আপনার সম্পর্কে আমি কিছু জানতে চাচ্ছিলাম, বিশেষ করে রেডিও ধ্বনির শ্রোতাদেরকে কিছু জানাতে চাচ্ছিলাম। সেই জায়গাটিতে একটা বড় একটা জানার জায়গা রয়ে গেছে, সেটি হচ্ছে যে আপনার যে একাডেমিক পড়াশোনা, মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেটা সম্পর্কে একটু ধ্বনির শ্রোতাদের বলুন। আমি আর সবার মতো এসএসসি পাস করেছিলাম, এইচএসসিও পাস করেছিলাম, সবাই যেভাবে করে। তো ওই সময় পড়াশোনা ভালোভাবে, আমি স্কুল হচ্ছে চিটং এ ছিলাম, চিটং মিউনিসিপাল মডেল হাই স্কুল। এরপর এইচএসসি পাস করেছি চিটং কলেজ থেকে, অনার্স করেছি চুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আর মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে ফাইন্যান্সে। আচ্ছা, শুনেছি আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে, শুনেছি আপনি সেখানে অনেক ভালো রেজাল্ট করেছিলেন। তো ওই জায়গাটাতে একটু আলো ফেলতে চাচ্ছি যে যেহেতু যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই আছেন হয়তো পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আইবি এর একটা সবার একটা বলবো একটা ডিজায়ার থাকে ওখানে ভর্তি হওয়া, তো একটু যদি বলতেন যে কিভাবে। আমি তাহলে একটু সংক্ষেপে বলি, মানে আমি যখন আপ টু এইচএসসি ফাঁকি দিয়ে পড়াশোনা করিনি, পড়াশোনার প্রতি আমি সিনসিয়ার ছিলাম। আচ্ছা, কারণ তখনকার পড়াশোনাগুলো ছিল হচ্ছে অনেকটা না বুঝে পড়াশোনার মতো, মানে অকাজের পড়াগুলো পড়তাম, এবং এটাকেও কখনো আমাকে বলে দেয়নি যেটা অকাজের পড়া, এটা আমার জন্য ভালো হয়েছিল। পরে আমি চুয়েটে ভর্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছিলাম মেরিট লিস্টে। পরে চুয়েটে ভর্তি হওয়ার পর আমার আসলে ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল আমি লিটারেচার নিয়ে পড়াশোনা করব। যাই হোক, বাবা মা যেহেতু সায়েন্সে পড়তাম, বাবা মা ধরে নিয়েছিলেন আমার ইঞ্জিনিয়ার হওয়া উচিত, দ্যাটস ওয়াই আমাকে মানে চুয়েটে ভর্তি হতে হয়েছিল। এবং ভর্তি হওয়ার পরে আমি চুয়েটে পড়াশোনা করিনি ওভাবে করে, আমি ওই সময় আমার যেটা ভালো লাগতো লিটারেচার বা জিআরই জিমেটের বইগুলো বেশি ঘাটাঘাটি করতাম। পরবর্তীতে দেখা গেছে কি ওই জিআরই জিমেটের বইগুলো পড়ার কারণে আমার আইবিএতে যে ভর্তি পরীক্ষা ওখানেও ভালো করেছিলাম, ফার্স্ট হয়েছিলাম ভর্তি পরীক্ষায়। এরপর মাস্টার্সও খুব একটা পড়াশোনা করি নাই, মানে আমার এন্ট্রি পয়েন্টগুলো খুব সুন্দর। আর এন্ট্রি পয়েন্টগুলো সুন্দর হওয়ার পেছনে আমি আবারও বলছি আপ টু এইচএসসি যে বেসিকটা, এটা খুব বেশি কাজে লাগে।
যেমন আমি বিসিএস পরীক্ষা দিয়েছি বেসিক্যালি এইচএসসির বেসিকের উপরে, আমার কাছে মনে হয়। তো ওই বেসিকটা যদি কেউ খুব ভালো করে গড়ে তুলতে পারে, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিডিং হ্যাবিট। মানে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, এই একটা জিনিসই শেষ পর্যন্ত কাজে লাগে, সেটা হচ্ছে রিডিং হ্যাবিট। তেমন কিছু কাজে লাগে না। তো রিডিং হ্যাবিটটা বাড়াতে হবে। রিডিং হ্যাবিট যদি ভালো থাকে তাহলে লেখার স্টাইল ডেভেলপ করবে। এবং রিডিং হ্যাবিট বলতে আমি কিন্তু একাডেমিক রিডিং হ্যাবিট বলছি না, আমি বলছি নন একাডেমিক, অর্থাৎ ভাস্ট রিডিং হ্যাবিট থাকতে হবে। এটা খুব কাজে লাগে আর কি। এখন এই জায়গায় আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু এখনকার যে প্রজন্ম খুব বেশি ইন্টারনেটের দিকে ঝুঁকে গেছে, রিডিং হ্যাবিটটা আমি বলবো যে ইবুক হতে পারে, আমরা যেরকম বই খুলে বই পড়েছি শুয়ে বসে, সেরকম হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারনেট থেকে তারা যে অ্যাডভান্টেজ গুলো নিচ্ছে বা যে ফ্যাসিলিটি গুলো তারা অ্যাভেল করছে, সেগুলোতে তাদের মধ্যে ওই যে সোশ্যাল নেটওয়ার্কিং এর একটা গুরুত্ব বেড়ে গেছে। পড়াশোনা, কোথাও একটু জানা, কিছু সম্পর্কে বোঝা বা কোনো একটা ইন্টারেস্ট, অনেকে যেমন কবিতা পড়তে গেলে আজকালকার এই তরুণ প্রজন্মের ছেলেপেলেরা দেখা যায় যে একটুখানি তাদের একটা অনীহা কাজ করে, বা লিটারেচার সম্পর্কে জানতে গেলে মনে করে যে খুব একটা বেশি জানার দরকার নেই। তো এই জায়গাটাতে আপনি কি মনে করেন যে আসলে কিভাবে তাদের আরো বেশি মনোযোগী করতে পারে রিডিং হ্যাবিটের দিকে? ওই এখন যে সোশ্যাল নেটওয়ার্কিং এর যে ব্যাপারটা আপনি বললেন, এটা কিন্তু একটা গুড আইডিয়া, এটা কিন্তু খুব ভালো একটা কনসেপ্ট। এই অর্থে ভালো কনসেপ্ট, যখন আমি সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে অনেকের সঙ্গে কানেক্টেড হচ্ছে, তখন আমি দেখা যাচ্ছে কি আমার চাইতে অনেক বিগ শট তাদের সাথে আমার পরিচয় হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তখন আমি ভিউ এক্সচেঞ্জ হচ্ছে। এবং ওই সময় যদি এটা মাথায় রাখি যে আই শুড মেক মাইসেলফ ইম্পর্টেন্ট টু ফিল ইম্পর্টেন্ট, মানে আমার নিজেকে ইম্পর্টেন্ট করতে হবে যেভাবেই হোক। এখন সেই ইম্পর্টেন্ট করতে হলে আমাকে ওই ইম্পর্টেন্সটাকে গ্রো করার জন্য কিছু ব্যাপার কাজ করতে হবে, কিছু পরিশ্রম করতে হবে। সেটা পড়াশোনা হতে পারে, সেটা কিছু রিডিং হ্যাবিট বাড়াতে হতে পারে। তো আমাকে আমার অ্যারিনা ঠিক করতে হবে, আমি কোন অ্যারিনাতে কথা বলবো, কোন অ্যারিনাতে মিশবো, কোন অ্যাভিনিউতে হাঁটবো, এটা ঠিক করতে হবে। আমি যদি ওটা ঠিক করে যদি ওভাবে করে নিজেকে প্রিপেয়ার করি, ওটাও কিন্তু একটা মোটিভেশন হতে পারে যে আমি ওভাবে করে পড়াশোনা করব, আমার ওই জিনিসগুলো জানতে হবে। আমাকে যদি এই সোসাইটিতে মিশতে হয় তাহলে আমাকে এই জিনিসগুলো জানতে হবে, ওনাদের মতো করে ভাবতে হলে এই জিনিসগুলো হতে পারে। হ্যাঁ, এটা একটা কথা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনি যখন রিডিং হ্যাবিটের কথা বলছিলেন, আমার বারবার একটা কথাই মনে আসছিল যে আজকাল এই যুগের ছেলে মেয়েরা যারা কম বয়সী, যারা পড়াশোনা করছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট বলবো, বা যারা ইউনিভার্সিটি পাশ করে সদ্য বেরিয়েছেন, তারা জানার জন্য বা একটা জবের জন্য যে প্রস্তুতিগুলো নেওয়া উচিত, তার পাশাপাশি আরো কিছু বিষয় যে জানার থাকতে পারে, সেই বিষয়গুলোতে আসলে নজর দিচ্ছেন না। মানে আমি বলতে চাচ্ছি যে কিছু গাইড থাকে, কিছু এমন কিছু জিনিস থাকে যেখান থেকে তারা খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছেন, কিন্তু একটা ভাস্ট এরিয়া যেটা আছে জানার মতো, সেইটা থেকে যে কিছু জানতে পারে, সেই বিষয়গুলোতে তারা আসলে অনেকেই, আমি সবার কথা বলবো না, অনেকেই নজর দিচ্ছেন না। তো এই ব্যাপারে আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিতে চাই। বিরতির পর ফিরে এসে শ্রোতাদেরকে নিয়ে আপনার এই প্রশ্নের উত্তরগুলো জানবো। আর শ্রোতাদেরকে বলে দিতে চাই যে যারা এই মুহূর্তে সঙ্গে আছেন তারা আমাদের সঙ্গে থাকতে পারেন এবং আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমার আজকের অতিথির কাছ থেকে। আপনাদের মনের কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে সেগুলো জেনে নিতে পারেন। তা করতে হলে যেটি করতে হবে, আপনাদের মোবাইলের মেসেজ অপশনে চলে যান, টাইপ করুন আরডি, তারপর একটি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, তারপর একটি স্পেস দিয়ে লিখুন আপনার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে আপনার প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বার। আর ফেসবুকে আমার একটি পোস্ট চলে গেছে, সেখানে কমেন্ট করতে পারেন, সেখান থেকে প্রশ্ন নিয়ে আমি আমার অতিথিকে পৌঁছে দেব, আমার অতিথি আপনাদের জন্য সেই প্রশ্নের উত্তরগুলো দেবেন। চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন, শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM। শুনছেন জব হান্ট অনলি অন রেডিও ধ্বনি। ফিরে এলাম বিরতির পর, আমি শেগুফতা আছি আপনাদের সঙ্গে। জব হান্ট অনুষ্ঠানটি নিয়ে আপনারা শুনছেন দেশের সর্বপ্রথম ডিজিটাল এফএম নিউজ স্টেশন রেডিও ধ্বনি 91.2 FM। আপনারা যারা সাথে আছেন অনেকেই অনেক SMS পাঠিয়েছেন, আমি তাদের নামগুলো বলে দিচ্ছি। আজকে আমাদের হাতে সময় খুব কম, আপনাদের প্রশ্নগুলো পড়তে পারছি না বলে। আছেন শ্যামলী, আছেন সাইফুল, আছেন সাদিয়া, আছেন শিপন, আছেন তানিয়া, আছেন আলামিন। ফেসবুক থেকে একটু দেখে নিতে চাই যে কারা কারা সেখানে কমেন্ট করেছেন। অনেক কমেন্ট চলে এসেছে, আমি যদি আসলেই সেই কমেন্টগুলো পড়তে চাই তাহলে আমার অনেক সময় আসলে এখানে ক্ষেপণ হবে এবং আমার যিনি অতিথি আছেন তার সঙ্গে আমার কথাগুলো অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি আর সেই কমেন্টগুলো পড়তে চাচ্ছি না। আমি আমার শ্রোতার কাছে চলে যাচ্ছি, আমার আজকে যে অতিথি আছেন তার কাছে চলে যাচ্ছি।
সুশান্ত পল। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল বিসিএস এর প্রিপারেশন নিয়ে। তো সেই সময় আপনি বলেছিলেন যে কিছু বাইরের পড়াশোনা পাঠ্য বইয়ের পাশাপাশি মানে একাডেমিক যে পড়াশোনাগুলো আমাদের উপর ইম্পোজ করা হয় বলা যেতে পারে, সেই পড়াশোনাগুলোর পাশাপাশি বাইরের কিছু কিছু ব্যাপার জানতে হবে। তো এই যে এই কথাগুলো আপনি বললেন, আপনি সম্ভবত আমার যতটুকু জানা আছে যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন তরুণ সমাজে তরুণদের উদ্দেশ্যে আপনি এই বিষয়গুলো বলে থাকেন। আমার এখানে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের কয়েকজন সদস্য। তাদের কাছ থেকে মূলত আমি জানতে চাচ্ছি যে সুশান্ত পল আপনাদের সাথে নিয়ে ক্যারিয়ার আড্ডা বলে একটা অনুষ্ঠান হয় যেটা আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করতে যাচ্ছেন, তো সেই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আমি এস এম ইমরান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সভাপতি। তো আমরা দাদাকে নিয়ে যে প্রোগ্রামটা ক্যাম্পাসে করতে যাচ্ছি এটা আগামীকাল 14 নভেম্বর 2015 শনিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো এই প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে নিয়ে। তো আমাদের এই প্রোগ্রামটা মূলত উদ্দেশ্য আমাদের বিসিএস এর যে স্বপ্ন, আমাদের আইবিএ তে ভর্তির যে স্বপ্ন, এই স্বপ্নগুলোকে মূলত কিভাবে আমরা খুব সহজেই হাতের কাছে পেতে পারি, এই স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করতে পারি, এটাই মূলত আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা এই প্রোগ্রামটা অনেক এত বড় প্রোগ্রাম হবে আমরা কখনো আশা করিনি। আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো এটা অডিটোরিয়ামে করবো, ছোট একটা প্রোগ্রাম হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম যে আমাদের এই প্রোগ্রামের দর্শক যারা আছে তারা প্রায় 1000 খানেক ছাড়িয়ে যাবে। আমাদের কারা অংশগ্রহণ করেন আপনাদের এই অনুষ্ঠানগুলোতে? এই প্রোগ্রামটাতে ম্যাক্সিমাম যারা বিসিএস প্রার্থী, আইবিএ তে ভর্তি প্রার্থী, তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে মূলত স্টুডেন্ট যারা, তারা হ্যাঁ মূলত জব সিকার যারা সদ্য পাস করে বের হয়েছে তারা, তারপরে যারা এখন ফোর্থ ইয়ার বা এমবিএ তে বা মাস্টার্সে আছে তারা, তাদের মূলত স্বপ্নটা। তো আমাদের এই প্রোগ্রামটাতে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও যারা এবার 34তম বিসিএস ক্যাডার হয়েছেন, যেমন নিগার সুলতানা ঝিলিক আপু, উনি 34তম বিসিএস এ 19তম হয়েছেন, বিসিএস প্রশাসন ক্যাডার পেয়েছেন। তারপর ফয়েজউদ্দিন ভাই ফিনান্স ডিপার্টমেন্টের, উনি 34তম বিসিএস এ 84তম হয়েছেন, পুলিশ ক্যাডার পেয়েছেন। তারপরে মরিয়ম বেগম স্বর্ণা আপু, উনি আমাদের পররাষ্ট্র ক্যাডার পেয়েছেন, মেধাক্রম 13তম, উনি 34তম বিসিএস। তো এই প্রোগ্রামটাতে আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর মিজানুর রহমান স্যার। তো আমাদের এই প্রোগ্রামটা আসলে অনেক এতটা বড় হবে, তো এই জন্য আমাদের যারা স্পন্সর করছেন, আমাদের মিডিয়া পার্টনার আপনার রেডিও ধ্বনি, যেন অনেক বেশি ধন্যবাদ। বিশেষ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা শরীফ ভাই, সিরাজ ভাই, ওনারা আমাদের অনেক হেল্প করেছেন, এখন পর্যন্ত হেল্প করে যাচ্ছেন। গতকাল রাতেও ফোন দিছি, ভাইয়া বলতেছে যে তোমাদের কি কি সাহায্য লাগে, কোনো সমস্যা নেই, চিন্তা করুন, ইমরান প্রোগ্রাম হবে। তো ওনাদের যে একটা ইন্সপিরেশন, এই ইন্সপিরেশনটা আমাদের অনেক বেশি কাজে লাগে, বড় ভাইদের ক্যাম্পাসে একটা হেল্প। আর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারটা একটা অনলাইন ভিত্তিক সংগঠন, এখানে ছাত্র শিক্ষক সবাইকে নিয়ে সম্মিলিত একটা উদ্যোগ। আমাদের এই মূলত একটা ফেসবুক কেন্দ্রিক পেজটা ছিল। পরবর্তীতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি, এর ভিতরে শীত বস্ত্র বিতরণ, আমাদের বস্তিবাসীদের কাছে ইফতার বিতরণ, তারপরে পথ শিশুদের নিয়ে আমাদের একটা উদ্যোগ আছে প্রয়াস, সেই সংগঠনের মাধ্যমে সদরঘাট এলাকা, ভিক্টোরিয়া পার্ক এলাকা, পুরান ঢাকায় যে পথ শিশুরা আছে ওই পথ শিশুদের নিয়ে আমরা একটা স্কুল কার্যক্রম পরিচালনা করি, প্লাস ওদেরকে থাকা খাওয়া যতটুকু পারি আমরা স্টুডেন্টরা আমাদের পকেটে চেষ্টা করেন আর কি সাধ্য ওইভাবে আমরা চেষ্টা করি। তো আমাদের সংগঠনটা নিয়ে আমরা ভালোভাবে আগাচ্ছি সবার অংশগ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তো দাদাকে নিয়ে আগামীকাল থাকবো, সবাই যাতে থাকে। তো আমাদের এখানে আমার সংগঠনের সাধারণ সম্পাদক আছেন আরিফুর রহমান লিখন, তো লিখনও আশা করি আমাদের সংগঠন নিয়ে কিছু বলবেন, ও আবার আবৃত্তি সংসদীয় ছিল। লিখন, তুমি যদি কিছু বলো। হ্যাঁ, আমি আপনার কাছে লিখন আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে কাজটা আপনারা করছেন, বিশেষ করে যে আপনাদের বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পর্কে জানছি, কিন্তু এই যে ক্যারিয়ার আড্ডা বলে যে অনুষ্ঠানটি করছেন, এই অনুষ্ঠানটি করতে গিয়ে আপনাদের কি কিরকম সাড়া পাচ্ছেন বা কিরকম লাগছে? আসলে বলতে গেলে যে সুশান্ত পাল হচ্ছে একটা তরুণ প্রজন্মের কাছে একটা ব্র্যান্ড আইকন। হ্যাঁ, এবং আমাদের বিসিএস এর মতো একটা দুর্গম একটা পরীক্ষা, এটা দুর্গম রাস্তায় বলতে হবে, এই রাস্তায় ইন্সপিরেশনটা খুব বেশি জরুরি। যে আসলে আমরা যারা বিসিএস বা যে কোনো চাকরি পরীক্ষার জন্য একটা মোটিভেশনের যে ব্যাপারটা, দাদা হচ্ছেন সারা বাংলাদেশেই তিনি ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে কাজ করেন। তো আমরা যখন দাদার সাথে যোগাযোগ করেছি, তখন দাদার সাথে সাথে আর কি আমাদের খুব সহযোগিতা করেছেন এবং রাজি হয়েছেন। একটা বিষয় বলে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার সেটি হচ্ছে যে আমরা ধরেন জগন্নাথের বিভিন্ন বিষয় নিয়ে ধরেন ভর্তি কার্যক্রম আছে, তারপরে এমনকি আমাদের হলের জন্য যে আমাদের আন্দোলন হয়েছিল, আসলে আমরা মুখপাত্র হয়ে উঠেছিলাম তখন।
তো আমরা চেষ্টা করেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টদের যে মানে চাওয়া পাওয়া তার সাথে থাকার জন্য। আর এটা আসলে এটা সময়ের দাবি হয়ে গিয়েছিল যে সুশান্ত পাল জগন্নাথ ইউনিভার্সিটিতে আসবেন, আমাদের সাথে কথা বলবেন, মানে আমরা যে যারা এই ব্যাপারে মানে বিশেষ করে বিসিএস এ যারা আগ্রহী তাদের মধ্যে উনি বক্তব্য রাখবেন। এটা আপনারা দেখবেন যে আমাদের একটা ইভেন্টস আছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের, যে ক্যারিয়ার অ্যাট দ্য সুশান্ত পাল ও জবির আমরা, ওখানে আমাদের ভাইয়াপুরাও থাকবেন যারা বিসিএস এ ভালো করেছেন, তারাও থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। যেতে চাই একটু মাহবুব হাসানের কাছে। এই যে আপনারা কার্যক্রমটা করছেন বা আপনাদের এই কার্যক্রমটার সঙ্গে আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যারা তরুণরা আছেন তাদের যে সম্পৃক্ততাটা, সেটাকে কিভাবে দেখছেন? মানে সেটাকে আপনার কি মনে, আমি জানতে চাচ্ছি যে এটাকে একটা আন্দোলন বা একটা রেভলিউশন হিসেবে দেখছেন কিনা? অবশ্যই। আমি তো ভাইয়াকে এভাবে বলি যে আমার জানা মতো ভাই এখন পর্যন্ত 50টার উপরে ক্যারিয়ার আড্ডা করেছে। তো আমি ভাইয়া ছোট ভাই হিসেবে পরিচিতি স্বাচ্ছন্দ্য বোধ করি, মাহবুব হাসান। তো যেটা আমি বলি ভাইয়াকে যে মানে হতাশ হৃদয়ে যে শান্তির পালুলয় তিনি সুশান্ত পাল, যিনি বিসিএস জগতের বিল গেটস, আমাদের কাছে তাই মনে হয়। এই যে আমাদের এত ভালোবাসা আপনার জন্য এবং আপনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তো এই বিষয়টা আপনাকে কেমন লাগে? এবং একটা বিষয় ভাই আপনাকে বলে রাখি, শুধু আমরা না, আমাদের বাবা মাও আপনাকে যে কি পরিমাণ ভালোবাসে, দোয়া করে, হয়তো আপনি এটা কখনোই জানবেন না। তো এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়, কিভাবে দেখেন জিনিসটা? আচ্ছা, এটা একটা প্রশ্ন ছিল সুশান্ত পাল আপনার কাছে, এবং আমার হয়ে উনি হয়তো এই প্রশ্নটা করে দিয়েছেন। আপনি তার প্রশ্নটির উত্তর দিন যে আপনার কাছে আসলে কেমন লাগে যখন এত তরুণদের নিয়ে কাজ করেন এবং তাদের কাছ থেকে রেসপন্স পান, এবং যারা কাছের কিছু মানুষ আছে যাদের ভালোবাসা আপনি পান, এই কাজটি করতে গিয়ে কেমন লাগে আপনার কাছে? ভালো লাগে। আমার কাছে মনে হয় আপনি যদি কাউকে হেল্প করেন কোনোভাবে একটা চাকরি পাইয়ে দিতে, তাহলে একটা ছেলে বা মেয়ে মানে কিন্তু একটা ছেলে মেয়ে না, একটা মানে ছেলে বা মেয়ে যখন চাকরি পায় তখন কিন্তু সে একটা ফ্যামিলি মেইন করে। তো একটা ছেলেকে হেল্প করা মানে একটা ফ্যামিলিকে হেল্প করা। আর ওই যেটা বললো আমার ছোট ভাই হাসান, যে দোয়া পাওয়ার ব্যাপারটা, ভালোবাসা পাওয়ার ব্যাপারটা, মানুষ তো আসলে এটাতেই বাঁচে, দোয়াই বাঁচে, ভালোবাসাই বাঁচে, আর কিছু লাগে না আসলে। আচ্ছা, একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি কথা বলতে বলতে বলছিলেন যে আপনার লিটারেচারের পর একটা ইন্টারেস্ট ছিল। তো আমাদের দেশে যেটা হয়, অনেক ক্ষেত্রেই স্টুডেন্টরা তাদের নিজেদের ইচ্ছে মতো আসলে পড়াশোনার বিষয়ে সিলেক্ট করতে পারেন না। অনেক সময় বাবা মায়ের একটা শখ থাকে বা ইচ্ছে থাকে, বা তার যে একাডেমিক রেজাল্ট সেটা দেখে তারা নির্ধারণ করে দেয় যে তুমি এটা হতে পারো বা তোমার এটা হওয়া উচিত। আপনার কি মনে হয় যে এই জায়গাটা থেকে আসলে আমাদের সরে আসা উচিত বা ইন্টারেস্টের জায়গাটাকে প্রাধান্য দেওয়া উচিত? এটা ডিপেন্ড করে। তার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিই। আমি যখন নিউজ চলছিল তখন আমি ফেসবুক দেখছিলাম আর কি। তো কিছু কোয়েশ্চেন এসছে, অনেকগুলো কোয়েশ্চেন, সেগমেন্টেড কোয়েশ্চেন ছিল। তো সেগমেন্টেড কোয়েশ্চেনের আনসার করতে হলে অনেক সময় লাগবে। তো আমি আমার যারা শ্রোতা শুনছেন আজকে, যারা আমার ভালোবাসেন, আমাকে শুনছেন, তাদেরকে বলছি আমার ফেসবুকের নোটসগুলো দেখলে ওখানে আমি অনেক নোটস আছে যেগুলো বিসিএস নিয়ে বা আইবিএ নিয়ে একদম ডিটেলস বলা আছে। তো ওগুলো দেখলেই মনে হয় অনেক আনসার পেয়ে যাবেন। সবগুলো এখানে বলা সম্ভব হচ্ছে না। আর একটা কোয়েশ্চেন আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে যে ভাই আসলে লাইফে ভালো করতে হলে কি করতে হবে? তো ভালো করার ব্যাপারটা আসলে খুব আপেক্ষিক ব্যাপার। হ্যাঁ, কেউ যদি রোদ্দুর দেখে দিনটা কাটিয়ে দিয়ে খুব ভালো কেটেছে ভাবে, আবার কেউ যদি ভাবে যে না আমি আজকে অনেক টাকা ইনকাম করলাম, সেটাও ভালো হতে পারে। কেউ একটা মুভি দেখলো, সেটাও ভালো হতে পারে। তো আমার কাছে মনে হয় লাইফ হচ্ছে ছোট, তো লাইফ হচ্ছে একটা টি-20 ম্যাচের মতো। মানে এভরি বল ইজ অ্যান অপরচুনিটি, ইউ হ্যাভ টু গ্র্যাব ইট বিফোর ইটস টু লেট, এবং এটা ঠিক করতে হবে যে আসলে আমি কি চাচ্ছি। আর আপনি যেটা বললেন যে আসলে প্যাশন ফলো করা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যেখানেই থাকি না কেন, আমি যদি আলটিমেটলি আপনার প্যাশনকে ফলো করেন, আপনি আপনার প্যাশনকে আপনি লাভ করেন, ইউ আর বেসিক্যালি হোয়াট ইউ লাভ। তো সো ওটার কিন্তু প্রত্যেক সময় আপনাকে একটা পে অফ করবে, একটা সময় গিয়ে আপনাকে পে অফ করবে। আমাকে যেটা করেছিল, আমি চুয়েটে পড়ার সময় দেখা গেছে কি আমি ইঞ্জিনিয়ারিং পড়তে ভালোবাসতাম না এবং আমার ইচ্ছেও ছিল না। সো আমি পড়িও নাই, ওরকম পড়াশোনাও করি নাই, কিন্তু আমি আমার প্যাশনটাকে ফলো করেছি। আমার লিটারেচার ভালো লাগতো, ল্যাঙ্গুয়েজ ভালো লাগতো, তো সেই রিডিং হ্যাবিটটাকে আমি ধরে রেখেছি এবং সেটা পরবর্তীতে আমার কাজে লেগেছে। বিসিএস পরীক্ষা দিতে গিয়ে আমরা আসলে কোথায় যাব, লাইফ আমাদের কোথায় নিয়ে ছেড়ে দেয়, এটা কিন্তু আসলে আমরা আগে থেকে কেউ ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না। সো আমার জীবনের ধন কিছুই যাবে না ফেলা, আমাদের এটা গ্রহণ করতে হবে। আমরা যেটা ভালোবাসি, সেটা গ্রহণ করতে হবে। বাবা মারা একটা জন্মের পর একটা সিল লাগাইতেন যে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অমুক হবে, তমুক হবে। কথাটা সত্যি, এবং এটার পেছনে নিশ্চয়ই একটা ভালো কামনাই থাকে, একটা ভালো উদ্দেশ্যই থাকে। তা সত্ত্বেও বাবা মাকে খুশি করাটা কিন্তু আমাদের খুব বড় দায়িত্বের মধ্যে পড়ে, যাতে ওনারা খুশি হন, হ্যাপি হন। তা সত্ত্বেও আমার যে ভালো লাগার জায়গাটা, আমি হয়তো পেন্টিং করতে ভালোবাসি, তো সেই পেন্টিং করতে কিন্তু সবাই পারে না।
এবং সবাই সবকিছু পারে না। যদি আমি এমন কিছু পারি যেটা আমাকে অন্য 10 জন থেকে আলাদা করে চেনাই, তাহলে সেটাকে ভালোবেসে কাজটা করে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আমার প্যাশনটাকে ফলো করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি হেরে যাইনি, এটা আমি বিশ্বাস করি। অনেক সুন্দর একটি কথা এবং আশা করি শ্রোতাদের অনেক কাজে লাগবে। অনেকগুলো প্রশ্ন এসেছে, আমি আসলে এই প্রশ্নগুলো একটা একটা করে পড়তে পারছি না, তবে আপনাকে এখান থেকে একটি প্রশ্ন করতে চাই যে অনেকেই এরকম একটা অভিযোগ করেন যে কোনো একটা ভালো ইনস্টিটিউশনে ভর্তি হতে গেলে অথবা এই যে বিসিএস এর মতো পরীক্ষার প্রস্তুতির জন্য কোনো একটা প্রতিষ্ঠান থেকে কোচিং নিতে হয়। আমি সেটাকে ওনারা এখানেই সেটাই উল্লেখ করেছেন যে কোনো কোচিং এর দরকার হয় কিনা বা কোনো কোচিং এ না গিয়ে কিভাবে বিসিএস এর প্রস্তুতি নিব। তো এই ব্যাপারটার সঙ্গে আপনি আসলে কতটা একমত? একটা সত্যি কথা হলো এই, আমরা তো আমার কলিগদের সঙ্গে কথা বলি, যারা অ্যাকচুয়ালি চাকরিটা পায় তাদের টোটাল যারা মানে পরীক্ষা দেয় ওভাবে যদি আমি একটা কম্পারিজন আনি, তাহলে আমরা যারা চাকরিটা পাই তাদের মধ্যে হয়তো বা 20 থেকে 30% আমরা কোচিং করি, বাকি 70% কিন্তু কোচিং এর বাইরে থেকে আসে। অনেকের হয়তো বা এত সামর্থ্যও থাকে না এত টাকা দিয়ে কোচিং করার, অনেকের সময়ও থাকে না। তো কোচিং করবো কি করবো না এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই আমি আসলে পড়াশোনাটা করছি কিনা, আমার যেটা করা দরকার, আমার যেভাবে করে প্রিপারেশন নেওয়া দরকার সেটা নিচ্ছে কিনা। আমি কোচিং করলাম তখন একটা সেলফ কমপ্লেসেন্স কাজ করছে যে আমি তো কোচিং করছি, অনেক পড়াশোনা করে ফেলছে, কিন্তু আসলে পড়াশোনা করছে না, কোনো কাজ হবে না। বাসায় অনেক সময় দিতে হবে, বাসায় সময় দিয়ে আসলেই পড়াশোনাটা করতে হবে। মূলত এই জায়গাটাতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ না, আত্মতুষ্টি থাকলে হবে না যে আমি কোচিং এ যাচ্ছি, আমি বোধহয় অনেক কিছু পড়ে ফেলছি, আসলে পড়াশোনা হচ্ছে না, ওরকম হলে হবে না। পড়াশোনাটা করতে হবে। তো পড়াশোনা যদি কেউ ঠিক রাখতে পারে, বাসায় যদি প্রপারলি সময় দিতে পারে, তাহলে সে কোচিং এ যাক বা না যাক মানে এটা ম্যাটার করে না ওরকম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে বাংলা ইংরেজি মানে বেসিক যে জিনিসগুলো মানুষের বাংলা ইংরেজি ম্যাথস এবং সায়েন্স এইসব বিষয়ে খুব ভালো নলেজ থাকা দরকার। তো এই যে পড়াশোনাগুলো এগুলো কি আমরা যারা আমাদের যে স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলো শেখানো হয় সেগুলো তো অবশ্যই, পাশাপাশি বাইরের কিছু পড়াশোনা আপনি বললেন যে এগুলোতে দক্ষতা থাকতে হবে এবং এগুলোতে মনোযোগ থাকতে হবে। তো এই জিনিসগুলোই কি একটা বিসিএস অথবা ধরেন কোনো একটা ভালো প্রতিষ্ঠানে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশনের জন্য সাফিসিয়েন্ট মনে করেন আপনি? শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশনের ব্যাপারটা তো আসে এইচএসসি পাস করার পর, আর বিসিএসটা তো হচ্ছে অনার্স করার পর, গ্রাজুয়েশন করার পর। তো আপনি যেটা বললেন যে যেটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করানো হয়, আমি যদি অনার্সের কথা বলি তাহলে একজন স্টুডেন্ট অনার্স পাস করার পর যদি সে একাডেমিশিয়ান না হয়, একাডেমিশিয়ান না হলে কিন্তু অনার্সের পড়াশোনার খুব বেশি হলে চাকরিতে গিয়ে 20% কাজে লাগে, কিংবা তার চাইতে কম 10 থেকে 15% হবে ম্যাক্সিমাম। বাকি 80% কিন্তু আমি এবং অনার্সটাকে মনে করি আমি একটা গ্রাউন্ড, একটা গ্রুমিং আপ করার জন্য একটা স্টুডেন্টকে। মানে ব্যাপারটা এমন মানে যে ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা করেছে তার মানে এমন না যে তাকে ডাক্তারি ভালো না বাসলেও সেটাই করতে হবে। সে ফটোগ্রাফি করতে পারে, সে ফটোগ্রাফি করে অনেক ভালো কিছু করতে পারে। এমন হতে পারে সে ব্যাংকার হতে পারে, এমনও হতে পারে সে পুলিশে জব করতে পারে। আমার অনেক কলিগ আছেন যারা ডক্টর ছিলেন, বাট দে ডোন্ট লাইক দ্যাট প্রফেশন, তারা ওই প্রফেশনটাকে ওরকম পছন্দ করছেন না, ভেতর থেকে আসে না জিনিসটা। সো আমি যদি ইকোনমিক্সে পড়াশোনা করি আমাকে ওই সম্পর্কিত কাজই করতে হবে এমন কোনো ব্যাপার নাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা গ্রুমিং গ্রাউন্ড এবং আমাদের অ্যাটিটিউডটাকে বিল্ড আপ করার গ্রাউন্ড হচ্ছে অনার্সটা। সো অনার্সে পড়ার সময় যদি আমি যেটা বললাম, অনার্সের পড়াশোনার হয়তো বা 10 থেকে 15% কাজে লাগে, বাকিটা কাজে লাগে না মানে চাকরি করতে গিয়ে। সো এই 80% আমাকে কালেক্ট করতে হবে, অনার্সে পড়ার সময় আমাকে কালেক্ট করতে হবে, এবং সেটা যদি আমি প্রপারলি কালেক্ট করতে পারি তাহলে আমি অন্য অনেকের থেকে এগিয়ে থাকবো। আমি যদি ব্যাপারটাকে এভাবে করে বলি, আমার অনার্সের যে বেসিক পড়াশোনা সেটা হচ্ছে 1, যেটা আমার কাজে লাগবে, আর যেটা আমার কাজে লাগবে না কিন্তু পরবর্তীতে কাজে লাগবে চাকরির পরীক্ষাতে গিয়ে সেটা হচ্ছে 0। সো আমি অনার্সের পড়াশোনা করছি, এটা হচ্ছে 1, এবং আমি যদি অনার্সের পড়াশোনার বাইরে কোনো পড়াশোনা করি যেটা কোনো আপাতত কাজে লাগছে না সেটা হচ্ছে 0। তো 1 এর পাশে আমি যত বেশি 0 অ্যাড করতে পারবো আমার লাইফটা তত বেশি এনরিচড হবে, আমি এভাবে করে বলি। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কথা আপনার থেকে জানার ছিল কিন্তু আসলে সময়ের অভাবে সেটি হবে না। আমি জানি শ্রোতারা অনেক কিছু জানতে চাচ্ছেন এবং ফেসবুকে অনেক অনেক প্রশ্ন চলে এসেছে, আমি একটারও আসলে আপনার কাছ থেকে উত্তর জেনে দিতে পারিনি, সেজন্য শ্রোতাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদেরকে বলছি যে পরবর্তী কোনো একটা সময় যদি আবার সম্ভব হয় আমি সুশান্ত পলকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং ছোট্ট করে রেডিও ধ্বনির শ্রোতাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। যারা আমাকে শুনছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার সাথে আছেন, আমি কথা দিচ্ছি আপনাদের সাথে থাকবো। আর যারা কালকের প্রোগ্রামে আসছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে, তো তাদের সাথে কথা হবে,
দেখা হবে, আড্ডা হবে, সেলফি হবে, সবকিছুই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে রেডিও ধ্বনিতে আসার জন্য, এবং আপনাদেরকেও ধন্যবাদ যারা এসেছেন। আমার এখানে আছেন লিখন, আছেন মাহবুব হাসান, আরো আছেন দুঃখিত নামটা একটু ভুলে গিয়েছি, আছেন এস এম ইমরান, আছেন আরিফুর রহমান লিখন, এবং আছেন মাহবুব হাসান। আর আমাদের আজকের যে স্পেশাল অতিথি সুশান্ত পল, তিনি তো ছিলেনই। তো শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে যাদের প্রশ্ন এবং উত্তর আমি জেনে দিতে পারিনি তাদের কাছ থেকে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সামনের সপ্তাহে আবার নতুন কোন অতিথিকে নিয়ে ফেরত আসবো। তখন আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM সারাদিন।